ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস 1206 থেকে শুরু হয়ে 1857 সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে 1206 সাল থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত মোট 322 বছর হিন্দুস্তান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি, বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে। 1206 থেকে 1526 সাল পর্যন্ত হিন্দুস্তান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয়। সাম্রাজ্যগুলো হল মামলুক সালতানাত, খিলজি সালতানাত, তুগলক সালতানাত, সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন। দর্শক মণ্ডলী, আজ আমরা আলোচনা করব দিল্লির সালতানাতের মাত্র 2 মাস শাসন করা হিন্দুস্তানি শাসক খসরু খানকে পরাজিত করে কিভাবে 1320 সালে গিয়াসউদ্দিন তুগলক রাজবংশের প্রতিষ্ঠা করেন এবং 1320 সাল থেকে 1413 সাল পর্যন্ত প্রায় 93 বছর দিল্লির সালতানাত তুগলকদের দ্বারা পরিচালিত হয়। সেই দাস সালতানাতের তুগলক রাজবংশের প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে আলোচনার দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, তুগলক রাজবংশের প্রতিষ্ঠার ইতিহাসের ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে শুনেছেন কিভাবে খিলজি সালতানাতের পতন ঘটিয়ে খসরু খান দিল্লির সিংহাসন দখল করেন। আজ এ পর্বে আলোচনা করব তুগলক ও তার মিত্ররা কিভাবে খসরু খানের মাত্র 2 মাসের রাজত্বের পতন ঘটাতে পরিকল্পনা এবং দিল্লির সালতানাতে তুগলক রাজবংশের প্রতিষ্ঠা করতে সক্ষম হন। দীপালপুরে তুগলক এবং তার পুত্র পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং খসরু খানের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। তুগলক ঘোষণা করেছিলেন যে তিনি ইসলামের গৌরবের জন্য খসরু খানকে সিংহাসনচ্যুত করতে চান, কারণ তিনি আলাউদ্দিনের পরিবারের প্রতি অনুগত ছিলেন এবং দিল্লিতে অপরাধীদের শাস্তি দিতে চেয়েছিলেন। তখন তুগলক তার 5 প্রতিবেশী গভর্নরের কাছে অভিন্ন চিঠি লিখে পাঠান এবং তাতে তাদের সমর্থন চেয়েছিলেন। 5 গভর্নরের মধ্যে উচ্ছের গভর্নর বাহরাম তুগলকের এই সিদ্ধান্তে একমত হন এবং তুগলককে সামরিক সহায়তা প্রদান করতে সম্মত হন। মুলতানের গভর্নর মুগলতি নতুন সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করতে অস্বীকার করেন। তুগলকের বন্ধু বাহরাম সিরাজ তার বিরুদ্ধে মুগলতির সেনাবাহিনীকে উস্কে দেন। তখন মুগলতি নিজেই একটি বিদ্রোহীর মুখোমুখি হয়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু মুলতানে তুগলকের গভর্নরত্বের সময় নির্মিত একটি খালে পড়ে মারা যান তিনি। বাহরাম সিরাজের এক পুত্র তার শিরচ্ছেদ করেছিলেন। তবে মুলতানের সেনাবাহিনী সুলতানের বিরুদ্ধে তুগলকের বাহিনীতে যোগ দেয়নি। সামনার গভর্নর মালিক ইয়াক লাখি শুধু তুগলকের সাথে যোগ দিতে অস্বীকার করেননি, বরং খসরু খানের কাছে তার চিঠি পাঠান এবং নিজেই তার বিরুদ্ধে দীপালপুরে যাত্রা করেন। ইয়াক লাখি মূলত একজন হিন্দু কৃতদাস ছিলেন। তুগলকের বাহিনী দীপালপুর আক্রমণ প্রতিহত করার পর তিনি সামানায় পিছু হটলেন। তিনি দিল্লিতে সুলতানের সাথে যোগদানের পরিকল্পনা করেছিলেন, কিন্তু তা করার আগেই বিক্ষুব্ধ নাগরিকদের দ্বারা তাকে হত্যা করা হয়েছিল। সিন্ধুর গভর্নর মোহাম্মদ শাহ লুর তুগলকের চিঠি পেয়ে তার অফিসারদের দ্বারা বিদ্রোহের সম্মুখীন হন। পরে তিনি তার অফিসারদের সাথে চুক্তিতে আসেন এবং তুগলককে সমর্থন করতে সম্মত হন, কিন্তু তুগলক সিংহাসনে আরোহণের পরেই তিনি দিল্লিতে পৌঁছান। পরে অবশ্য তুগলক তাকে আজমিরের গভর্নর নিযুক্ত করেন। জালোরের গভর্নর এবং কামাল আল-দিন গুর্গের পুত্র হুসাং শাহ ও তুগলককে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যাই হোক, তুগলক ও খসরু খানের বাহিনীর মধ্যে যুদ্ধ শেষ হওয়ার পরেই তিনি ইচ্ছাকৃতভাবে দিল্লিতে পৌঁছেন। তুগলক তাকে জালোরের গভর্নর হিসাবে বহাল রাখেন। তুগলক আইনাল মুলুক মুলতানিকে আরেকটি চিঠি পাঠান, যিনি এই সময়ের মধ্যে উজির হয়েছিলেন। চিঠিটি পেয়ে মুলতানি খসরু খানের লোকদের বিরুদ্ধে বেষ্টিত ছিল, তাই তিনি চিঠিটি সুলতানের কাছে নিয়ে যান এবং তার আনুগত্য প্রকাশ করেন। যখন তুগলক তাকে দ্বিতীয় বার্তা পাঠান,
তখন তিনি তুগলকের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। মুলতানি বলেছিলেন যে তিনি খসরুর মিত্রদের দ্বারা বেষ্টিত ছিলেন এবং তাই আসন্ন যুদ্ধে পক্ষ নেবেন না। তিনি তুগলককে বলেছিলেন যে তিনি তুগলকের বাহিনী দিল্লিতে প্রত্যাহার করে নেবেন এবং তুগলক সুলতান হওয়ার পরে তাকে ধরে রাখতে বা হত্যা করতে পারেন। আমির খসরুর মতে তুগলকের অপেক্ষাকৃত ছোট সেনাবাহিনীতে গিজ, তুর্কি, মঙ্গল, রুমিস, রুশি, তাজিক এবং খোরাসানি সহ বিভিন্ন জাতিসত্তার যোদ্ধা ছিল। খসরুর মতে এই সৈন্যরা ছিল শুদ্ধ জন্মের মানুষ এবং জাতিগত মিশ্রণ নয়। যাই হোক, একজন মঙ্গল অফিসার বাদে খসরু এই জাতিসত্তার কোনো সৈন্যের কথা উল্লেখ করেননি। ঐতিহাসিক বেনারসি প্রাসাদ সাক্সেনার মতে খসরু এই জাতিসত্তাগুলির গণনা করা হিন্দু সম্প্রদায়ের জন্য একটি সরকারি ছদ্মবেশ যা তুগলকের পক্ষে লড়াই করেছিল, যারা দাবি করেছিল যে তারা ইসলামের গৌরবের জন্য লড়াই করছে। খোকরারা এই সম্প্রদায়গুলোর মধ্যে একটি ছিল। তাদের শাসক ছিলেন শহীদ রায় এবং তাদের প্রধানদের মধ্যে ছিলেন গুলচন্দ্র এবং নিজু। মাওয়াতিয়ারা মেওস নামেও পরিচিত হিন্দু বংশোদ্ভূত আরেকটি সম্প্রদায় যারা তুগলককে সমর্থন করেছিল। তুগলকের অফিসাররা সিন্ধু থেকে দিল্লিতে সম্মানী বহনকারী একটি কাফেলাকে বেশ কয়েকটি ঘোড়াসহ আটক করে। তখন তুগলক তার সৈন্যদের মধ্যে ওই বাজেয়াপ্ত ধন সম্পদ বিতরণ করে। এদিকে দিল্লিতে আর কোনো ষড়যন্ত্রকে নিরুৎসাহিত করার জন্য খসরু খান তার পরামর্শদাতাদের সাথে পরামর্শ করেন এবং আলাউদ্দিনের 3 পুত্র বাহাউদ্দিন, আলী এবং উসমানকে হত্যা করার নির্দেশ দেন, যাদের আগেই অন্ধ করে কারারুদ্ধ করা হয়েছিল। সরস্বতীর যুদ্ধ এবং লাহ রওয়াতের যুদ্ধে তুগলকের বাহিনী খসরু খানের বাহিনীকে পরাজিত করে। খসরু খান যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান, কিন্তু কয়েকদিন পর তাকে বন্দী করে হত্যা করা হয়। 1320 সালের 6 সেপ্টেম্বর গাজী মালিক গিয়াসউদ্দিন তুগলক নাম ধারণ করে দিল্লির সালতানাতে তুগলক রাজবংশের গোড়াপত্তন করেন। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন তুগলক সালতানাত বা তুগলক রাজবংশের প্রতিষ্ঠার ইতিহাসের 2য় পর্ব। এর পরবর্তী পর্ব শুনবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি।